আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগগুলো। ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার তাদেরকে আমরা দুটো টাইপসে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বিটা ল্যাকটাম ইনহিবিটরস, আরেকটা হচ্ছে নন বিটা ল্যাকটাম ইনহিবিটরস। এখন বিটা ল্যাকটাম ইনহিবিটরস কেন বলে তাদেরকে? কারণ তাদের স্ট্রাকচারে বিটা ল্যাকটাম রিং থাকে, আর নন বিটা ল্যাকটামদের স্ট্রাকচারে কোনো বিটা ল্যাকটাম রিং থাকে না। তার বিটাল একটা রিং থাকে। এরকম কিছু ড্রাগের নাম বলতে বললে কি বলবেন? পেনিসিলিন, সেফলোস্পিরিন, কার্বাপেনাম এবং মনোব্যাকটেম। তাদের মেইন মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে দে ইনহিবিট ট্রান্সপেপটাইডেশন ডিউরিং সেল ওয়াল সিনথেসিস। ওকে, তো এটা আমরা ডিটেলসটা আর একটু পরে জানবো। তো ভ্যাঙ্কোমাইসিন এটা একটা নন বিটাল একটা ইনহিবিটর। তাদের মেকানিজম অফ অ্যাকশনটা কি? দে ইনহিবিট ট্রান্সগ্লাইকোসাইলেশন। বেসিট্রাসিনও একটা নন বিটাল একটা, যাদের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে দে ইনহিবিট ব্যাকটোপ্রেনল সিনথেসিস। তো এই ড্রাগের কোনো সিস্টেমিক ইউজ নেই ডিউ টু দেয়ার সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট। সেই অ্যাডভার্স ইফেক্টটা কি? দেয়ার নেফ্রোটক্সিক। বাট এরা টপিক্যালি ইউজ করা হয় বয়েল এবং ফ্রাঙ্কেল এইসব কন্ডিশনে। আবার আরেকটা কন্ডিশনে এদের ইউজ করা হয়, সেটা হচ্ছে দ্য ইরাডিকেশন অফ মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস নেজাল ক্যারিস। ওকে, দেন আরেকটা ড্রাগ আছে নন বিটাল একটাম, সেটার নাম হচ্ছে সাইক্লোসেরিন। এটাই একমাত্র ড্রাগ যেটার কিনা একটা সিএনএস ইফেক্ট আছে। সেই সিএনএস ইফেক্টগুলো কি? সাইকোসিস এবং সিজার। দে ইনহিবিট অ্যালানিন রেসিমেস। এভাবেই তারা সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে। অলসো দে আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ টিবি। টিউবারকুলোসিস ট্রিটমেন্টে আমরা সাইক্লোসেরিন নিয়ে আবার পড়বো। এরপর আসেন ফসফোমাইসিন, একটা নন বিটাল একটাম, যেটার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে দে ইনহিবিট ইনোপাইরোভাইল ট্রান্সফারেস। কোথায় ইউজ করা হয়? ট্রিটমেন্ট অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এবং এদের অ্যাডভার্স রিয়াক্টিভ সেটা হচ্ছে যে ডায়রিয়া। এখন আমরা মেইনলি আজকে বিটা ল্যাকটাম ইনহিবিটরস ড্রাগগুলো নিয়ে, বিশেষ করে পেনিসিলিন নিয়ে আলোচনা করব। তাহলে বিটা ল্যাকটাম ইনহিবিটরস আমরা জানি যে 4টা আছে। এদের যে মেইন কমন স্ট্রাকচার, তাদের কাছে একটা বিটা ল্যাকটাম রিং থাকে এবং পাশে একটা থায়াজোলিডিন রিং থাকে। তাহলে দেখেন, এই যে এটা একটা বিটা ল্যাকটাম রিং, এটা হচ্ছে থায়াজোলিডিন রিংস, এবং এটা হচ্ছে যে পেনিসিলিনের নিউক্লিয়াসের নাম। তাহলে পেনিসিলিনের নিউক্লিয়াসের নাম জিজ্ঞেস করলে কী বলবেন? 6 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। সেফালোস্পিরিনের স্ট্রাকচারে দেখবো আমরা বেসিক স্ট্রাকচার কিন্তু সেম, শুধুমাত্র কিছু সাইড চেঞ্জ হয়ে এদেরকে সেফালোস্পিরিন করা হয়েছে। তো স্পেশালি মনোব্যাকটামের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে প্রত্যেকটা, যেমন পেনিসিলিন, সেফালোস্পিরিন এবং কার্বাপেনাম, প্রত্যেকটাতে আমরা দুটো রিং দেখতেছি, যে একটা বিটা ল্যাকটাম রিং আর একটা থায়াজোলিডিন রিং। বাট মনোব্যাকটাম নাম থেকে বোঝা যাচ্ছে মনো, শুধুমাত্র একটা রিং থাকবে, সেটা কি? বিটা ল্যাকটাম রিং। তো এই বিটা ল্যাকটাম রিংটা একটা ড্রাগের ফাংশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যদি এই বিটা ল্যাকটাম রিংয়ে কোনো প্রবলেম হয়, তাহলে সেই ড্রাগের ফাংশনটা ঠিকমতো হয় না। তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের কাছে একটা এনজাইম আছে, সেই এনজাইমটার নাম হচ্ছে যে বিটা ল্যাকটামেইজ। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে যে তারা বিটা ল্যাকটামকে ব্রেকডাউন করবে। তাহলে বিটা ল্যাকটাম আছে এরকম কোনো ড্রাগ যদি আমি ওই ব্যাকটেরিয়াকে দিই, ওই ব্যাকটেরিয়ার কাছে একটা এনজাইম আছে যেটা কিনা এই বিটা ল্যাকটাম রিংকে ব্রেকডাউন করে ফেলে, তাহলে ওই ড্রাগের যে অ্যাক্টিভিটিটা সেটা আমরা পাবো না। তাহলে বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো বিটা ল্যাকটাম রিংকে ব্রেকডাউন করে কিসে কনভার্ট করে? পেনিসিলোইক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এই পেনিসিলোইক অ্যাসিড হচ্ছে যে পেনিসিলিনের ব্রেকডাউন প্রোডাক্ট। এই পেনিসিলিক অ্যাসিডের কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি নেই, তবে একটা প্রপার্টি আছে যেটা তারা কি করে? হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে। ওকে, তাহলে আসুন এখন আমরা তাদের মেকানিজম অফ অ্যাকশনটা একটু দেখে নিই। তাহলে আমরা জানি যে কোনো ব্যাকটেরিয়ার বাইরে সেল ওয়াল থাকে, এবং সেল ওয়ালের বেসিক স্ট্রাকচার হচ্ছে তো অনেকগুলো পেপটিডোগ্লাইকেন লেয়ার থাকে। বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা অনেক বেশি, এবং এই প্রত্যেকটা লেয়ার একটা আরেকটার সাথে কিছু ক্রস লিঙ্কিংয়ের মাধ্যমে বন্ড তৈরি করে, যার কারণে তাদের যে সেল ওয়ালের স্ট্রাকচারটা সেটা অনেক স্ট্রং। এবং এই সেল ওয়ালের মেইন ফাংশনটা কি? সেল ওয়ালের মেইন ফাংশন হচ্ছে যে ইট প্রিভেন্টস অসমোটিক ব্রাস্ট। অসমোটিক ব্রাস্ট বলতে কী বোঝাচ্ছে? ব্যাকটেরিয়ার ভেতরের যেই অসমোলারিটি সেটা হচ্ছে যে হাইপার অসমোলার। তো এটা যখন কোনো বডি ফ্লুইডে আসে, তাইলে নর্মালি কী হওয়ার কথা? বডি ফ্লুইড থেকে ফ্লুইডগুলো ব্যাকটেরিয়ার ভেতরে এন্ট্রি করার কথা এবং ব্যাকটেরিয়া সোয়েল আপ হয়ে যাওয়ার কথা। বাট এটা হয় না, কারণ হচ্ছে যে এখানে একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে যে সেল ওয়াল। যে সেল ওয়াল একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, যাতে বডি ফ্লুইডগুলো ব্যাকটেরিয়াতে এন্ট্রি করতে না পারে এবং ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে না পারে। তো কোনো একটা ড্রাগ দিয়ে যদি আমরা এই ব্যাকটেরিয়াল যে স্ট্রাকচার সেখানে যদি পোরাস করে দিতে পারি, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াতে ডেথ হয়ে যাবে। এবং পেনিসিলিন বা বিটা ল্যাকটাম ড্রাগগুলোর মেকানিজম অফ অ্যাকশনটা এটাই,
যে কোনো একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসের যে কোনো স্টেপে তারা এফেক্ট করে তাদের সেল ওয়াল প্রোডাকশনটাকে প্রিভেন্ট করে, যার কারণে সেল ওয়ালের যে কাজ সেটা হয় না এবং ব্যাকটেরিয়াটা মারা যায়। তাহলে কোন জায়গাটা স্পেসিফিকলি কাজ করে? এই দেখেন, এটা একটা পেপটিডোগ্লাইকেন চেইন, এটা আরেকটা পেপটিডোগ্লাইকেন চেইন। দুইটা চেইনের মধ্যে মাঝখানে একটা ট্রান্সপেপটাইডিস বন্ড থাকে, ঠিক আছে, একটা পেপটাইড চেইন দিয়ে। বিটা ল্যাকটাম ড্রাগগুলো এই ট্রান্সপেপটাইডেশনটাকে ইনহিবিট করে। বিটা ল্যাকটাম ড্রাগগুলো এই ট্রান্সপেপটাইডেশনটাকে ইনহিবিট করে বাই ইনহিবিটিং ট্রান্সপেপটাইডেস এনজাইম। তাহলে এই বন্ডগুলো যদি না থাকে তাহলে সেল ওয়ালের ইন্টিগ্রিটি কিন্তু লস হবে এবং বডি ফ্লুইড থেকে ফ্লুইডগুলো ব্যাকটেরিয়ার ভেতরে এন্ট্রি করে ব্যাকটেরিয়াকে সোয়েল আপ করে ব্যাকটেরিয়ার ব্রাস্ট হবে এবং ব্যাকটেরিয়া কিল হয়ে যাবে। এটা হচ্ছে বিটা ল্যাকটাম ড্রাগসগুলোর মেকানিজম অফ অ্যাকশন। এরপরে আসেন আমরা মেইনলি পেনিসিলিন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে পেনিসিলিনটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে পেনিসিলিন জি। এটার আরেকটা নাম হচ্ছে যে বেনজাইল পেনিসিলিন। পেনিসিলিন জি কেন বলতেছে? জি মানে হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড। এদের সোর্সটা কি? বর্তমানে এদের সোর্স হচ্ছে যে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক একটা ফাঙ্গাস থেকে, বাট এটার ইনভেনশন বা এটাকে আবিষ্কার করছে হচ্ছে যে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নটাটাম নামক ফাঙ্গাস থেকে, এবং এটা ছিল একটা অ্যাক্সিডেন্টাল আবিষ্কার। আলেকজান্ডার ফ্লেমিং একবার একটা ডিশের মধ্যে ব্যাকটেরিয়ার কলোনি গ্রো করতেছিল এবং সামহাও ওখানে কিছু ইস্ট গ্রো করে এবং দেখতে পেল সে যে ইস্টের চারপাশে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হয় নাই। তখন থেকে সে চিন্তাভাবনা করলো যে ইস্ট এমন একটা জিনিস তৈরি করতেছে যেটা কিনা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। সেখান থেকেই পেনিসিলিনের আবিষ্কার। পেনিসিলিন জি এর দুটো ফর্ম আছে, সেটা কি ক্রিস্টালাইন সোডিয়াম পেনিসিলিন জি এবং পটাশিয়াম পেনিসিলিন জি। এদের কিছু প্রপার্টি যদি বলতে হয়, সেই প্রপার্টির মধ্যে আছে দে ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, এবং এদেরকে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় হচ্ছে যে নিউরোসিফিলিসে, যেহেতু এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। এদের আরও কিছু ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে দে আর শর্ট অ্যাক্টিং। তাহলে আপনাকে যদি বলে কিছু শর্ট অ্যাক্টিং পেনিসিলিনের নাম বলেন, তাহলে তখন কী বলবেন? পেনিসিলিন জি অথবা বেনজাইল পেনিসিলিন। তারপর জিজ্ঞেস করবে কেন শর্ট অ্যাক্টিং? বিকজ ডিউ টু দেয়ার মোর টিউবুলার সিক্রেশন। ইট মিনস রেনাল টিউবুল দিয়ে সিক্রেট হয়ে তারা ইউরিনের সাথে এক্সক্রিশন হয়ে যায়, তাহলে এদের রেনাল এক্সক্রিশন বেশি। নাম্বার 2 হচ্ছে যে এরা ন্যারো স্পেকট্রাম। ইট মিনস এরা শুধুমাত্র কিছু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের এগেনস্টে কাজ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে অ্যাসিড ল্যাবাইল, অর্থাৎ এরা যদি কোনো অ্যাসিডের সংস্পর্শে আসে তখন তাদের ফাংশনাল অ্যাবিলিটিটা লস হয়, তাই এই পেনিসিলিনগুলোকে ওরালি দেওয়া যায় না। তাইলে এই যে নিউরোসিফিলিসের ট্রিটমেন্ট করব আমরা, এই পেনিসিলিনগুলো আমরা কীভাবে দিব? আমরা দিব হচ্ছে যে আইভি। 4 নম্বর হচ্ছে যে এই পেনিসিলিনগুলোর অ্যাগেনস্টে ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। এখন ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স চারভাবে ডেভেলপ করে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটিং এনজাইম, বাই আল্টারিং দ্য টার্গেট, বাই ইনহিবিটিং ড্রাগ এন্ট্রি, বাই ইফ্লাক্স পাম্প। এগুলো আমরা মাইক্রোবায়োলজিতে ডিটেলস পড়ছিলাম, আরেকবার দেখে নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে অ্যালার্জি। তাহলে দেখেন এগুলো কিন্তু তাদের ড্রাগের লিমিটেশন। পরবর্তীতে বিজ্ঞানীরা চিন্তা করলো এই পেনিসিলিন কীভাবে আপডেট করা যায়, কীভাবে মডিফাই করা যায় এবং তাদের লিমিটেশনগুলো থেকে আস্তে আস্তে দূর হওয়া যায়। এখন আসেন যে তাদের প্রথম লিমিটেশন ছিল এগুলো শর্ট অ্যাক্টিং, তো বিজ্ঞানীরা আবিষ্কার করলো কিছু লং অ্যাক্টিং পেনিসিলিন। তাহলে লং অ্যাক্টিং বা রিপোজিটরি পেনিসিলিনগুলো কী কী, বা পেনিসিলিনের ইফেক্টটাকে কীভাবে লং করা যায়? তাহলে ফার্স্ট প্রসেসটা হচ্ছে যে আমরা পেনিসিলিনকে প্রোবেনিসিড নামক একটা ড্রাগের সাথে কম্বিনেশনে দিতে পারি, যার ফলে কী হয়? প্রোবেনিসিড হ্যাজ স্ট্রং অ্যাফিনিটি ফর দ্য ট্রান্সপোর্টার, যার কারণে পেনিসিলিনকে যে ট্রান্সপোর্টার টিউবুলার সিক্রেশনে হেল্প করতেছিল সেই ট্রান্সপোর্টার এখন প্রোবেনিসিডকে এক্সক্রিটেন করবে, বাট পেনিসিলিনকে করবে না। ইট মিনস পেনিসিলিন বডির ভিতর থেকে গেল। এভাবেই পেনিসিলিনের যেই ডিউরেশন অফ অ্যাকশনটা সেটা বাড়াতে পারে। নাম্বার 2 হচ্ছে যে প্রোকেইন পেনিসিলিন এবং বেনজাথাইন পেনিসিলিন, এই দুইটা ফর্মে পেনিসিলিন পাওয়া যায়, যেটাকে আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারি যে ইন্ট্রামাস্কুলার। এদের দুটাকেই আমরা ইন্ট্রামাস্কুলারই পেশেন্টকে দিই, যার ফলে কি হয়? এরা মাসেলের ভিতর গিয়ে ডিপোজিশন হয়ে থাকে, জমে থাকে। এই জন্য এদেরকে বলা হয় ডিপোট পেনিসিলিন, ডিপোজিশন ইন দ্য মাসেল। মাসেল থেকে স্লোলি তারা রিলিজ হয়ে ব্লাডে আসে, দেন তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো দেখায়। এখন প্রোকেইন পেনিসিলিন থেকে আমরা নাম থেকে বুঝতে পারতেছি, দেখেন লিডোকেইন আমরা পড়ছিলাম, যেটা কিনা একটা লোকাল অ্যানেস্থেটিক। তো প্রোকেইন পেনিসিলিন এটা যখন ইন্টারমাস্কুলারে দেওয়া হয় এটা অনেক পেইন করে, সেই পেইনে রিলিফ করার জন্য এখানে প্রোকেইন এড করা হয়েছে। তাইলে এখানে কি বলতে পারি যে আমরা এখানে লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট এখানে পাওয়া যায়, এবং এদের ডিউরেশন অফ অ্যাকশনটা হচ্ছে যে 12 to 24 আওয়ার্স। তাহলে লং অ্যাক্টিং পেনিসিলিন এগুলো। এরপরে হচ্ছে যে বেনজাথাইন পেনিসিলিন, এদের ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 21 ডেজ। দেখেন কত লং অ্যাক্টিং। তাহলে মোস্ট লং অ্যাক্টিং পেনিসিলিনের নাম বলতে বলে তখন কি বলবেন? বেনজাথাইন পেনিসিলিন। মনে রাখবেন শর্ট অ্যাক্টিংয়ের নাম হচ্ছে বেনজাইল পেনিসিলিন,
লং অ্যাক্টিংয়ের নাম হচ্ছে যে বেনজাথাইন পেনিসিলিন। এদেরকে ট্রিটমেন্ট হিসেবে কোথায় ইউজ করা হয়? ড্রাগ অফ চয়েস ফর অল স্টেজেস অফ সিফিলিস এক্সেপ্ট নিউরোসিফিলিস। নিউরোসিফিলিস আমরা কোনটা ইউজ করছিলাম, যেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কোনটা? বেনজাথাইন পেনিসিলিন। আরেকটা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে রিউমাটিক ফিভারের প্রোফাইল্যাক্সিস। এভরি 3 উইক্সে আমরা এটার ডোজটা দিই। তাহলে এটা হচ্ছে 1 নম্বর লিমিটেশন। এরপর আসেন 2 নম্বর লিমিটেশন ছিল হচ্ছে ন্যারো স্পেকট্রাম। তাহলে পরবর্তীতে কিছু এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন আবিষ্কৃত হয়েছে। সে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিনের কিছু এক্সাম্পল আপনাদের জানা লাগবে। সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, কার্বেনিসিলিন, টিকারসিলিন, পাইপেরাসিলিন, অ্যাজলোসিলিন এবং ম্যাজলোসিলিন। এই দুইটা গ্রুপের ড্রাগকে একসাথে বলা হয় অ্যান্টি সিউডোমোনাল। তাহলে বেনজাইল পেনিসিলিনের অ্যান্টি সিউডোমোনাল অ্যাক্টিভিটি ছিল না, বাট এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিনের অ্যান্টি সিউডোমোনাল অ্যাক্টিভিটি আছে। এখান থেকে কোয়েশ্চেন যেটা করে সেটা হচ্ছে যে কিছু অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিনের নাম বলে, ঠিক আছে? এরপর আসেন এই এক্সটেন্ডেড স্পেকট্রাম এই দুইটা ড্রাগের ডিফারেন্সটা আমাদের জানা লাগবে, যে অ্যাম্পিসিলিন এবং অ্যামোক্সিসিলিন। অ্যাম্পিসিলিন এর যে ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি সেটা হচ্ছে 75%, আর অ্যামোক্সিসিলিনের 85%। অ্যাম্পিসিলিনের ডেইলি ডোজিং হচ্ছে 4 টাইমস পার ডে, আর অ্যামোক্সিসিলিনের 3 টাইমস পার ডে। অ্যাম্পিসিলিন নট কমপ্লিটলি অ্যাবজর্বড ইন স্মল ইন্টেস্টাইন, যার কারণে কি হয়, এদের কিছু পোর্শন কোথায় চলে আসে? লার্জ ইন্টেস্টাইনে। এখন লার্জ ইন্টেস্টাইনে যখন আসে তারা কী করে? ব্যাকটেরিয়াল ফ্লোরগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, যার কারণে এখানে কি হতে পারে? ডায়ারিয়া। বাট অ্যামোক্সিসিলিনের ক্ষেত্রে দে আর কমপ্লিটলি অ্যাবজর্বড ইন দ্য স্মল ইন্টেস্টাইন, সো লেস ইন লার্জ ইন্টেস্টাইন। তাইলে এখানে কি হয়? ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা অনেক কম, লেস ডায়রিয়া। তাহলে অ্যাম্পিসিলিন যেহেতু লার্জ ইন্টেস্টাইনে আসে, তাহলে এদের অ্যান্টেরোহেপাটিক রিসাইক্লিং হতে পারে, বাট অ্যামোক্সিসিলিনের অ্যান্টেরোহেপাটিক রিসাইক্লিং হয় না। অ্যাম্পিসিলিনের ক্ষেত্রে মোর চান্সেস অফ সুপার ইনফেকশন, ইট মিনস অ্যাম্পিসিলিন দিয়ে ট্রিটমেন্ট করার সময় অন্য আরেকটা ইনফেকশন ডেভেলপ করতে পারে, বাট অ্যামোক্সিসিলিনের ক্ষেত্রে হয়, বাট তুলনামূলক কম। অ্যাম্পিসিলিনের সাথে আমরা কম্বিনেশনে সালব্যাক্টাম ইউজ করি, যেটা ফর্ম হচ্ছে যে আইভি। দুটো ড্রাগই আমরা আইভিতে দিই। আর অ্যামোক্সিসিলিনের সাথে আমরা ক্লাবোলিনিক অ্যাসিড ইউজ করি এবং তাদেরকে আমরা ওরালি দিই। কেন তাদেরকে আমরা আইভিতে দিই? কারণ অ্যাম্পিসিলিনের ওরাল ভায়াবিলিটি কম, অ্যামোক্সিসিলিনের ওরাল ভায়াবিলিটি বেশি, এজন্য আমরা অ্যামোক্সিসিলিনকে ওরালি দিতে পারি। অ্যাম্পিসিলিনগুলোকে সাধারণত ইউজ করা হয় শিগেলোসিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, লিস্টেরিওসিস এইসব কন্ডিশনে। আর অ্যামোক্সিসিলিনকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মাস্টাইটিস এবং হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনে আমরা ট্রিপল থেরাপি পড়ছিলাম, সেখানে কিন্তু অ্যামোক্সিসিলিনের ইউজ ছিল। এরপর আসেন যে নেক্সট যে লিমিটেশন ছিল সেটা হচ্ছে যে অ্যাসিড ল্যাবাইল, ইট মিনস প্যারেন্টারাল পেনিসিলিন, এদেরকে ওরালি দেওয়া যেত না। কিন্তু এই লিমিটেশনটা কীভাবে দূর করা গেছে? যে কিছু অ্যাসিড স্টেবল অথবা ওরাল পেনিসিলিন ডেভেলপ করে। তাহলে ওরাল পেনিসিলিনের কয়েকটা নাম বলতে বললে কী বলবেন? ভডকা। এখন ভডকা তো পান করে, তাহলে এটা ওরালি খায়, তাহলে ওরাল পেনিসিলিন কীভাবে মনে রাখবো? ভদকা দিয়ে। কী কী? পেনিসিলিন ভি, অক্সাসিলিন, ডিক্লক্সাসিলিন, ক্লক্সাসিলিন এবং অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন। এরপরে যে লিমিটেশনটা ছিল সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। এখন আমরা প্রথম রেজিস্ট্যান্স পড়ছিলাম ইনহিবিটেড বাই দ্য এনজাইম, ইট মিনস কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিনা এনজাইম বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে, যেটা সেই বিটা ল্যাকটামকে ডিগ্রেডেশন করে ড্রাগের অ্যাক্টিভিটিটাকে কমায় দেয়। তাহলে আমরা এটা কিভাবে আমরা লিমিটেশনটাকে দূর করতে পারি? সেটা হচ্ছে যে বিটা ল্যাকটামেজ যে এনজাইমটা সেটা ইনহিবিটর দিব। সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া যেখানে বিটা ল্যাকটামেজ এনজাইমটা রয়েছে, তাহলে আমি যদি তাকে পেনিসিলিন দিয়ে ট্রিটমেন্ট দিই সাপোজ, তাহলে পেনিসিলিনটা যখনই ব্যাকটেরিয়াতে এন্ট্রি করবে এই এনজাইমটা পেনিসিলিনকে ডিস্ট্রয় করে ফেলবে, রাইট? তাহলে আমি তো পেনিসিলিনকে একা দিতে পারতেছি না, তাহলে পেনিসিলিনের সাথে আমি যদি কম্বিনেশনে একটা সাপোজ ক্লাবোলিনিক অ্যাসিড দিই, ক্লাবোলিনিক অ্যাসিডও ব্যাকটেরিয়াতে এন্ট্রি করবে এবং তারা কি করবে? এই যে এনজাইমটাকে সেটাকে ইনহিবিট করবে। তাহলে এখন পেনিসিলিনকে ডিস্ট্রয় করার মতো কিন্তু আর কেউ নেই, এখন পেনিসিলিন তার নিজের কাজ করবে। তাহলে এরকম বিটা ল্যাকটামেজ এনজাইম ইনহিবিটর কিছু ড্রাগ আছে, সেগুলো কি? ক্লাবোলিনিক অ্যাসিড, সালব্যাক্টাম এবং ট্যাজাব্যাক্টাম। এবং এদের সাথে কম্বিনেশনেও কিন্তু স্পেসিফিক ড্রাগ ইউজ করা হয়। সাপোজ ক্লাবোলিনিক অ্যাসিডের সাথে অ্যামোক্সিসিলিন, সালব্যাক্টামের সাথে অ্যাম্পিসিলিন, ট্যাজাব্যাক্টামের সাথে পাইপেরাসিলিন। এখন একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে সালব্যাক্টামের সাথে অ্যামোক্সিসিলিন আমরা কেন ইউজ করি না, অথবা ক্লাবোলিনিক অ্যাসিডের সাথে অ্যাম্পিসিলিন আমরা কেন ইউজ করি না? কারণ হচ্ছে যে
দেখেন এই দুইটা ইউজ করতেছি কেন, কারণ এই দুইটার ফার্মাকোকাইনেটিক্স মিলে, কারণ এই দুটারও কিন্তু ওরাল বায়ো অ্যাভেলেবিলিটি ভালো, আবার এই দুইটারও ফার্মাকোকাইনেটিক মিলে, যেমন এই দুইটারই আইভিতে বায়ো অ্যাভেলেবিলিটি ভালো, ঠিক আছে। এই জন্য তাহলে দেখা গেছে যে অ্যামক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, পাইপ্যারাসিলিন এগুলো আমরা একা ইউজ করতে পারি না, এটাকে কম্বিনেশনে ইউজ করতে হয়। আবার আমি যদি কোনো একটা পেশেন্টকে শুধু এগুলো দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু কাজ হবে না। ক্লাবুলিনিক অ্যাসিডগুলো শুধুমাত্র এনজাইমকে ইনহিবিট করতেছে, ব্যাকটেরিয়াকে তো আর কিল করতেছে না, সুতরাং এগুলো একাও কাজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এরপরে কিছু এমন পেনিসিলিন আবিষ্কার করলো যাদেরকে কম্বিনেশনে দিতে হয় না, সেই পেনিসিলিনগুলোকে বিটা ল্যাকটামেজ ডিস্ট্রয় করতে পারে না, তাহলে তাদেরকে আমরা কি বলি, পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স পেনিসিলিন, অথবা আরেকটা নামে ডাকা যায় যে অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন। কেন এটা বলছে, কারণ স্টেফাইলোকক্কাস অরিয়াস এই ব্যাকটেরিয়াটা বিটা ল্যাকটামেজ তৈরি করে, যেটা কিনা বিটা ল্যাকটাম ড্রাগগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। তাহলে আমি যদি এমন একটা ড্রাগ তৈরি করি যেটা কিনা স্টেফাইলোকক্কাস অরিয়াসের বিটা ল্যাকটাম দ্বারাও ভাঙে না, তাহলে সেটাকে আমরা অ্যান্টি স্টেফাইলোকক্কাল ড্রাগ বলতে পারি। এখন কেন স্টেফাইলোকক্কাসের যে বিটা ল্যাকটামেজ এনজাইম সেটা ওই পেনিসিলিনটাকে ব্রেকডাউন করতে পারে না, কারণ হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ আইসোক্সাজোলিল গ্রুপ। সেই বিটা ল্যাকটাম রিংয়ে একটা গ্রুপ আছে, যেই গ্রুপটার কারণে বিটা ল্যাকটামেজ এনজাইমটা সেই বিটা ল্যাকটামকে আর ডিস্ট্রয় করতে পারে না, সুতরাং এদেরকে সিঙ্গেলি আমরা ইউজ করতে পারি। এদেরকে আমরা কীভাবে মনে রাখবো, মন্দিসি, ঠিক আছে। এম দিয়ে হয় মেথিসিলিন, ও দিয়ে হয় অক্সাসিলিন, এন দিয়ে হয় নাফাসিলিন, ডি দিয়ে ডিক্লক্সাসিলিন, সি দিয়ে ক্লক্সাসিলিন। মেথিসিলিনের একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে তারা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে, তাই এটাকে ক্লিনিক্যালি ইউজ করা হয় না। অক্সাসিলিনের যে অ্যাডভার্স ইফেক্ট সেটা হচ্ছে যে হ্যাপাটোটক্সিসিটি। নেফাসিলিনের দুইটা অ্যাডভার্স ইফেক্ট, একটা হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আর একটা হচ্ছে তারা নিউট্রোপেনিয়া করে, নিউট্রোপেনিয়া, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন। এখন এই যে মেথিসিলিন, এটার একটা স্পেশাল ইউজ আছে, সেটা তো ক্লিনিক্যালি ইউজ করা হয় না আমরা জানি, বাট স্পেশাল ইউজটা কী দেখেন, এই ড্রাগগুলো কিন্তু সব সেম, ওকে। আমরা রেজিস্ট্যান্স যখন পড়ছিলাম 2 নম্বর পয়েন্টে কী পড়ছিলাম দেখেন, অল্টারিং দ্য টার্গেট। এখন টার্গেটটা কি আমরা দেখি একটু, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কিছু প্রোটিন থাকে, ঠিক আছে। এই প্রোটিনগুলোর সাথে পেনিসিলিন বাইন্ড করে দেন কাজ করে, এই জন্য এই প্রোটিনটার নাম হচ্ছে যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। সাপোজ এটা একটা স্টেফাইলোকক্কাস অরিয়াসের সেল ওয়াল এবং এখানে এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা আছে, এবং এই পেনিসিলিনটা এই প্রোটিনের সাথে বাইন্ড করে তার ইফেক্টটা দেখাচ্ছে এবং ব্যাকটেরিয়াকে কিল করতেছে। এখন স্টেফাইলোকক্কাস অরিয়াস তো আর বসে থাকবে না, সে তো রেজিস্ট্যান্স ডেভেলপ করার ট্রাই করবে। সে কীভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, সে কী করবে, তার যে টার্গেটটা সে চেঞ্জ করে ফেলবে। কীরকম দেখেন, এখন সে প্রোটিনের যেই বসার জায়গা সেটা কি চেঞ্জ করে ফেললো, তাহলে এখন কিন্তু সেই আর পেনিসিলিনটা আর বসবে না, ঠিক আছে। এখন কিন্তু আর পেনিসিলিন বসতে পারবে না, ড্রাগের ইফেক্টও দেখাবে না। তাহলে কীভাবে একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, বাই অল্টারিং দ্য টার্গেট আগে এটা ছিল, এটাতে দেখতেছে পেনিসিলিন ড্রাগগুলো কাজ করতেছে, তারা টার্গেটটাকে চেঞ্জ করে ফেলেছে যাতে পেনিসিলিন ড্রাগ আর কাজ না করে। তো এখন যেই ইনফেকশনটা ডেভেলপ করছে সেই ইনফেকশনটা কি পেনিসিলিন রেজিস্ট্যান্স নাকি রেজিস্ট্যান্স না, সেটা আমরা কীভাবে বের করবো, মেথিসিলিনের মাধ্যমে। তাহলে আমি যদি মেথিসিলিন রেজিস্ট্যান্ট পাই, ইট মিনস ওই ব্যাকটেরিয়াটা সবগুলো ড্রাগের এগেনস্টেই রেজিস্ট্যান্ট। আমি যদি মেথিসিলিন সেন্সিটিভ পাই তাহলে কিন্তু সবগুলো ড্রাগের এগেনস্টেই সেন্সিটিভ, এবং এই ড্রাগের মধ্যে সেফ যেটা আমরা সেটাই ইউজ করবো। মেথিসিলিন তো আমরা ক্লিনিক্যালি ইউজ করি না। তাহলে মেথিসিলিনের যে স্পেসিফিক ইউজটা সেটা হচ্ছে যে মেথিসিলিন ইজ ইউজড ইন দ্য ল্যাবরেটরি টু সি ওয়েদার দ্য স্টেফাইলোকক্কাস রেজিস্ট্যান্স অর নট, ওকে। একটা ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়ার কলোনি নিয়ে আমরা সেখানে কি অ্যাড করি, মেথিসিলিন অ্যাড করি। তাহলে মেথিসিলিনের চারপাশে যদি ব্যাকটেরিয়াল গ্রোথের জোন অফ ইনহিবিশন দেখা যায়, ইট মিনস দে আর মেথিসিলিন সেন্সিটিভ। জোন অফ ইনহিবিশন দেখা না গেলে দে আর মেথিসিলিন রেজিস্ট্যান্স। তো এখন মেথিসিলিন রেজিস্ট্যান্স একটা কেসে আমি কী করবো, সেটাও ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে যে ভ্যাঙ্কোমাইসিন, ডেপ্টোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, রিফাম্পিসিন এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো এখন কিছু কিছু কন্ডিশনে দেখা গেছে যে ভ্যাঙ্কোমাইসিন যখন আমরা ইউজ করি তখন কিছু কিছু ব্যাকটেরিয়ার অ্যাবিলিটি আছে যে ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস, ইট মিনস কিছু কিছু স্টেফাইলোকক্কাস অরিয়াস ভ্যাঙ্কোমাইসিনের এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তো তাদেরকে আমরা ট্রিটমেন্ট আমরা কী দিয়ে করি, সেটা হচ্ছে যে ডেপ্টোমাইসিন দিয়ে। এখন ডেপ্টোমাইসিনের একটা স্পেশাল প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে দে ডেস্ট্রয়েড বাই
পালমোনারি সারফেক্টেন্ট। ওকে, তাহলে এখন আপনাকে একটা ক্লিনিক্যাল কন্ডিশন দিই যে একটা পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করলো, নিউমোনিয়া, এবং সেই নিউমোনিয়াটা স্টেফাইলোকক্কাস অরিয়াসের মাধ্যমে হলো। আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়বো তখন দেখবো যে সেকেন্ডারি ইনফেকশনের জন্য মেইনলি স্টেফাইলোকক্কাস অরিয়াস দায়ী, এবং সেই স্টেফাইলোকক্কাস অরিয়াসটা হচ্ছে যে ভিআরএসএ, ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাকে আপনি ট্রিটমেন্ট কী দিবেন? তাকে যদি আপনি ডেপ্টোমাইসিন দেন, সেই ডেপ্টোমাইসিনগুলোকে লাঙে গিয়ে কাজ করতে পারবে? পারবে না। তো তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে যে লিনোজেলিড নামে যে ড্রাগটা আছে সেটা, কারণ ডেপ্টোমাইসিনকে পালমোনারি সারফেক্টেন্ট ডিস্ট্রয় করে দেবে, কাজ করতে পারবে না। এরপরে যে নেক্সট কনসেপ্টটা সেটা হচ্ছে যে পেনিসিলিনের ইউজ কোথায় কোথায়। তাহলে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলোকে কম্বাইন করে বলতে পারি, লাইক দেখেন ট্রিটমেন্ট অ্যান্ড প্রোফাইলাক্সিস অফ সিফিলিস, ট্রিটমেন্ট অ্যান্ড প্রোফাইলাক্সিস অফ রিউমাটিক ফিভার, anaerobic infections like tetanus, gas gangrene, listeriosis, meningitis, septicemia, anthrax, skin and soft tissue infection, burn infection. পেনিসিলিন ইউজ করতে গেলে দেখা যায় অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট হয়। তো সবচেয়ে কমন অ্যাডভার্স ইফেক্ট সেটা হচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, মেইনলি টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন, যেটাকে আমরা অ্যানাফাইলেকটিক শক নামেও বলতে পারি। তাহলে কীভাবে অ্যানাফাইলেকটিক শক করে, মেকানিজমটা কি? পেনিসিলিন যখন বডিতে যায় সেটা ব্রেকডাউন হয়ে তৈরি করা হচ্ছে পেনিসিলিয়িক অ্যাসিড। এটা অ্যাক্টস অ্যাজ এ হ্যাপটেন। হ্যাপটেন কী করে? ইমিউন রেসপন্সে, যার কারণে অ্যান্টিবডি ফর্মেশন হয়, সেই অ্যান্টিবডিগুলো মাস সেলের সাথে অ্যাটাচ হয়। ফার্দার এক্সপোজার অফ পেনিসিলিনে কী হয়? সেই অ্যান্টিবডিগুলো অ্যাক্টিভেট হয়ে মাস সেলের ডিগ্রানুলেশন করে হিস্টামিন, সেরোটোনিন এগুলো রিলিজ করে অ্যানাফাইলেক্সিস করে। এখন এই কন্ডিশনে আমরা ট্রিটমেন্ট কীভাবে দিব? অবশ্যই প্রথমে হচ্ছে যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন মেনটেনেন্স। মোস্ট ইম্পর্টেন্ট যে ড্রাগটা সেটা হচ্ছে যে ইনজেকশন অ্যাড্রেনালিন 1:1000 ডাইলিউশন স্ট্রেংথ। এরপর হচ্ছে আমরা কিছু স্টেরয়েড দিতে পারি ইনফ্লামেশন কমানোর জন্য, ইনজেকশন হাইড্রোকর্টিসন বা অ্যান্টিহিস্টামিন, বা হাইপোভলিমিক শক প্রিভেন্ট করার জন্য ডেক্সট্রোজ স্যালাইন আইভি দিতে পারি, প্রেডনিসোলন দিতে পারি। ঠিক আছে? তো এই হাইপার সেন্সিটিভিটা অ্যাভয়েড করার জন্য আমরা কী করতে পারি? যে পেশেন্টকে ছোটো একটা টেস্ট করতে পারি। টু অ্যাভয়েড হাইপার সেন্সিটিভিটি, পেনিসিলিন ইন্টারডার্মালি অ্যাডমিনিস্টার অ্যান্ড চেক ফর দ্য হাইপার সেন্সিটিভিটি। এরপর আছে পেনিসিলিনের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে সুপার ইনফেকশন। এমপিসিলিন এবং অ্যামোক্সিসিলিন দিয়ে ট্রিটমেন্ট করার সময় দেখা যায় যে আরেকটা নতুন ইনফেকশন ডেভেলপ করে, সেটা হচ্ছে সিউডোমোনাস কোলাইটিস। এটা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। 3 নম্বর অ্যাডভার্স ইফেক্ট ক্রস অ্যালার্জি, অর্থাৎ পেনিসিলিনের অ্যাগেন্স্ট যদি অ্যালার্জি থাকে সেই মানুষটা সেফালোস্পোরিনের প্রতিও অ্যালার্জিক। সুতরাং বিটা ল্যাকটাম ড্রাগগুলোর মধ্যে ক্রস অ্যালার্জি থাকে। শুধুমাত্র ক্রস অ্যালার্জি একটা ড্রাগে থাকে না, সেটা হচ্ছে যে মনোব্যাকটাম। তারপর দেখলাম যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে, তাহলে মেথিসিলিন এবং নেফাসিলিন দুইটাই ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। হ্যাপাটোটক্সিক হচ্ছে যে অক্সাসিলিন, এবং কিছু কিছু ড্রাগ আছে জিআইটি আপসেট, নর্সিয়া এবং ডায়রিয়া করে। তাহলে এটা হচ্ছে যে পেনিসিলিন নিয়ে আলোচনা। ধন্যবাদ।